কখনো কখনো ভালোবাসা, ঈর্ষা আর লোভ মানুষের মনকে এমনভাবে ছেয়ে ফেলে যে জীবনটাই হয়ে ওঠে দুঃস্বপ্নের মতো। একটা হারিয়ে যাওয়া বাচ্চা মেয়েকে খুঁজতে গিয়ে বের হয়ে আসে নির্মম সব সত্য। দর্শক, আজকে আমি শোনাতে যাচ্ছি 2013 সালে রিলিজ হওয়া ক্রাইম থ্রিলার সিনেমা আগলিয়ের গল্প। গল্পটা শুধুমাত্র রহস্য আর টুইস্টে ভরপুরই নয়, বরং নামের মতোই তা আপনাকে দেখাবে বাস্তব রূপের আড়ালে মানুষের মনের কুৎসিক দিকটা। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। গল্পের শুরুটা শালিনী নামের একজনকে দিয়ে। শালিনী সৌমিক বোস নামের একজন পুলিশ অফিসারের স্ত্রী। সে প্রচণ্ড ডিপ্রেশনে আক্রান্ত, মানসিকভাবে বিপর্যস্ত। ডিপ্রেশনের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে সে একদিন আত্মহত্যার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে চলে আসে তার মেয়ে কালী। কালী তার বর্তমান স্বামী সৌমিক বোসের মেয়ে না, সে শালিনীর আগের স্বামী রাহুলের মেয়ে। রাহুল বহুদিন থেকেই অ্যাক্টর হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সুযোগ পায়নি। এখনও সে সেই চেষ্টাই করে যাচ্ছিল। রাহুল আর শালিনীর ডিভোর্স হওয়ার পর শালিনীর বর্তমান স্বামী সৌমিক বোস আর শালিনীর সাথেই থাকে কালী। তো কালী সেখানে চলে আসায় শালিনীর আর আত্মহত্যা করা হয় না। কালী এসেই তার বাবা রাহুলের কথা জিজ্ঞেস করে। আসলে সেদিন ছিল শনিবার, আর প্রতি শনিবারই রাহুল এসে কালীকে ঘুরতে নিয়ে যায়। সে কারণে স্কুল থেকে ফিরেই কালী তার বাবার কথা জিজ্ঞাসা করছিল যে তার বাবা কল করেছে কিনা। কিছুক্ষণ পর রাহুল বাসার নিচে এসে শালিনীকে কল করে। শালিনী কালীকে তার গাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছে দেয়। আর এদিকে শালিনীর ভাই সিদ্ধার্থ থানায় যায় দুলাভাই সৌমিক বোসের সাথে দেখা করতে। সিদ্ধার্থ আইফোনের চোরাচালান করে, আর যখনই বড় কোনো বিপদে পড়ে তখনই সে পুলিশ অফিসার দুলাভাই সৌমিকের কাছে সাহায্য চাইতে আসে। সিদ্ধার্থ এসেছে জানার পরেও সৌমিক তাকে ভেতরে ডাকে না, বাইরে বসিয়ে অপেক্ষা করাতে থাকে। এটা দেখে সেখানকার অন্যান্য পুলিশেরা মজা নিতে থাকে। এই কারণে সিদ্ধার্থ শালিনীকে কল দেয় যাতে সে সৌমিককে বলে দেয় সিদ্ধার্থের সাথে দেখা করতে। শালিনী যখন সৌমিককে কল করে এটা বলতে, তখন সৌমিক তাকে জানিয়ে দেয় সে শালিনীর ফ্যামিলি প্রবলেম সলভ করার জন্য তাকে বিয়ে করেনি। শালিনী তাকে বলে ভেতরে না যেতে দিলে সিদ্ধার্থ বারবার কল করে তাকে বিরক্ত করতে থাকবে। এরপর সৌমিক সিদ্ধার্থকে ডেকে ভেতরে নেয়, তাকে বলে আর যাতে কখনো এমন বেআইনি কাজ করতে গিয়ে বিপদে পড়লে সাহায্য চাইতে না আসে। এরপর আরো অপমান করে সিদ্ধার্থকে, আর সেখান থেকে নিজের কাজে চলে যায়। এদিকে রাহুল কালীকে নিয়ে ঘুরতে যাচ্ছিল। তাদের প্ল্যান ছিল সন্ধ্যায় সিনেমা দেখার, কিন্তু সন্ধ্যা হতে তখনও অনেক দেরি। তাই একটা বাড়ির সামনে গাড়ি থামিয়ে সে কালীকে বলে তার জন্য অপেক্ষা করতে। সে ভেতরে যাবে আর আসবে, তার সেখান থেকে একটা সিনেমার স্ক্রিপ্ট নেওয়ার কথা আছে, খুব জরুরি। প্রথমে কালী রাজি না হলেও রাহুল তাকে অনেক করে বোঝায়। এরপরে কালী রাজি হয় সেখানে অপেক্ষা করতে, আর রাহুল সেই বাড়ির ভেতরে চলে যায়। এটা আসলে রাহুলের বন্ধু চৈতন্যের বাড়ি। চৈতন্য সিনেমা ইন্ডাস্ট্রির একজন ছোটখাটো কাস্টিং ডিরেক্টর। সিনেমার সাইড রোলগুলোর জন্য সে কাস্ট করে থাকে। রাহুল তার কাছে এসেছে সিনেমাতে অভিনয় করবে, তাই সেটার একটা স্ক্রিপ্ট নিতে। কিন্তু চৈতন্য তখনও সাইবার ক্যাফে থেকে স্ক্রিপ্ট প্রিন্ট করে ফিরে আসেনি, তাই রাহুল সেখানে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর চৈতন্য এসে রাহুলকে জিজ্ঞাসা করে যে কালী কোথায়, কারণ বাইরে গাড়িতে কালী নেই, আর গাড়ির দরজাও খোলা ছিল। চৈতন্য নিজে গাড়ির দরজা বন্ধ করে এসেছে। রাহুল তখন দৌড়ে সেখানে যায়, কিন্তু গিয়ে দেখে কালী সেখানে আসলেই নেই। জায়গাটা একটা বাজার, প্রচুর মানুষজন সেখানে। রাহুল আর চৈতন্য খোঁজাখুঁজি করতে থাকে। যাকে জিজ্ঞাসা করে সেই বলে যে এমন কোনো বাচ্চা মেয়েকে তারা দেখেনি। এদিকে একজন লোক মুখোশ আর বাচ্চাদের খেলনা বিক্রি করছিল, তার নাম শ্রীলাল। চৈতন্য শ্রীলালকে যখন জিজ্ঞাসা করে কালীর কথা, তখন সে জানায় সেও কালীকে দেখেনি। হঠাৎ তার পকেটে থাকা ফোনে বারবার কল আসতে থাকে, কিন্তু এর পরেও শ্রীলাল ফোন বের করে কল রিসিভ না করায় চৈতন্যের সন্দেহ হয়। সে জোর করে শ্রীলালের পকেট থেকে ফোন বের করে আর দেখতে পায় তাতে রাহুলের কল এসেছে। আসলে এটা কালীর ফোন, আর কালীর ফোনে রাহুলের নাম্বার তার ছবি দিয়েই সেভ করা। এই কারণে চৈতন্য বুঝতে পারে যে সেটা কালীর ফোন। কিন্তু তখনই শ্রীলাল বিপদ বুঝে সেখান থেকে পালাতে যায়। কিছুক্ষণ চৈতন্যের সাথে ধস্তাধস্তির পর ছাড়া পেয়ে সে দৌড়ে পালাতে যায়। রাহুল আর চৈতন্য তার পিছে ধাওয়া করে, কিন্তু পালাতে গিয়ে এক পর্যায়ে একটা গাড়ির নিচে চাপা পড়ে শ্রীলাল সেখানেই মারা যায়। শ্রীলাল মারা যাবার পর কালীর নিখোঁজ সংবাদ রিপোর্ট করতে চৈতন্য আর রাহুল থানায় যায়। পুলিশ ইন্সপেক্টর যাদবের কাছে রিপোর্ট করতে গেলে সে প্রথমে তাদেরকে আমলে নেয় না, নানাভাবে তাদেরকে নিয়ে মজা করতে থাকে। রাহুল খুব বাজে অবস্থার মধ্যে পড়ে যায়। বারবার রিকোয়েস্ট করার পর রিপোর্ট লিখতে গিয়ে ঘটনাক্রমে যাদব জানতে পারে কালী তার সিনিয়র অফিসার সৌমিকের মেয়ে। তখন সে সৌমিককে কল করে ব্যাপারটা জানাতে, কিন্তু সৌমিক তার কল পিক করে না।
কারণ তখন সে শালিনীর ওপর তদন্ত করতে ব্যস্ত ছিল। সৌমিক শালিনীকে সন্দেহ করে, তাকে বাসা থেকে বের হতে দেয় না। লোক নিয়োগ করে রেখেছে যাতে শালিনী বাইরে যেতে না পারে। এমনকি সে শালিনীর ফোন কলগুলো সব গোপনে শুনত। শালিনী কার সাথে কি কথা বলে সেসব জানতে শালিনীর ওপর সে সর্বক্ষণ নজরদারি করত। আর তখনও সৌমিক শালিনীর ফোন কল শুনতেই ব্যস্ত ছিল। সৌমিক ফোন রিসিভ না করায় যাদব নিজেই তদন্ত শুরু করে দেয়। নানান জায়গায় অভিযান শুরু করে কালীকে খুঁজতে থাকে। এমনকি ডগ স্কোয়াড দিয়েও খোঁজ চালাবার চেষ্টা করে, কিন্তু জায়গাটা বাজারের মতো হওয়ায় কুকুর কালীর গন্ধ হারিয়ে ফেলে, ট্রেস করতে পারে না। থ্রিলারের বিষয়ে খোঁজ নিতে তার বাসায় গিয়ে তার এক আন্টিকেও জিজ্ঞাসাবাদ করে আসে। থ্রিলার তার সেই আন্টির সাথেই থাকতো, কিন্তু পুলিশ তাকে থ্রিলারের মৃত্যুর সংবাদ জানায় না তদন্তের খাতিরে। এদিকে কোথাও কালের কোনো হদিস না পেয়ে সে সৌমিককে আবার কল করে। সৌমিক সব শুনে সন্দেহের মোড় ঘুরিয়ে দেয় রাহুলের দিকে। আর ফোন কল শেষে যাদব তখন উল্টো রাহুল আর চৈতন্যকেই জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তাদেরকেই সন্দেহ করে জিজ্ঞাসা করতে থাকে যে কালীকে তারা কোথায় আটকে রেখেছে। চৈতন্য এর জবাব দিতে যায়, কিন্তু তখন সৌমিক সেখানে চলে আসে আর চৈতন্যকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আসলে রাহুল, সৌমিক আর শালিনী একই কলেজে পড়তো। সৌমিক তখন খুব সাদাসিধে একজন ছেলে ছিল, কিন্তু রাহুল ছিল বেশ চঞ্চল স্বভাবের আর কলেজে বেশ জনপ্রিয়। সৌমিক শালিনীকে একবার প্রপোজ করলে রাহুল তাকে সবার সামনে অপমান করেছিল। আর এমনিতেও কলেজের রাহুল তাকে নানাভাবে অপমান অপদস্থ করত। সৌমিকের সেই রাগ রাহুলের ওপর ছিল, তাই এখন সে সুযোগের সদ্ব্যবহার করে। সে তার ল্যাপটপে রাহুল আর শালিনীর একটা ফোন কল রাহুলকে শোনায়, যেটাতে রাহুল শালিনীকে হুমকি দিয়েছিল কালীকে কিডন্যাপ করে দূরে কোথাও নিয়ে যাওয়ার, যেখানে সৌমিক আর শালিনী তাকে কালীর সাথে মিশতে বাধা দিতে পারবে না, কেউ আর কালীকে খুঁজে পাবে না। আসলে সৌমিক কালীকে রাহুলের সাথে দেখা করতে দিতে চাইতো না, বাধা দিত। আর এই কারণে রাহুল একদিন রাগের মাথায় এই কথা বলেছিল। সৌমিক তো শালিনীর ফোন সবসময় ট্রেস করতই, এই ফোন কলটা সে সেভ করে রেখেছে। আর এখন এই ফোন কলের জের ধরেই সৌমিক রাহুলকে কিছুটা প্রতিশোধ পরায়ণ হয়ে আটক করে কালীকে কিডন্যাপ করার দায়, মারধরও করে অনেক। এদিকে চৈতন্য থানা থেকে বের হয়ে রেলওয়ে স্টেশনের পাশের একটা দোকান থেকে নতুন সিম কার্ড কিনে তারপর সেটা থেকে রাহুলের নাম্বারে কল করে। রাহুলকে তখন থানায় মারধর করছিল সৌমিক। সৌমিক রাহুলের কল রিসিভ করে, তখন চৈতন্য কণ্ঠস্বর পরিবর্তন করে বলে সে কালীকে কিডন্যাপ করেছে, এরপর 10 লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। আসলে তার উদ্দেশ্য ছিল রাহুলের ওপর থেকে সৌমিকের সন্দেহ দূর করা, এটা বোঝানো যে কিডন্যাপার অন্য কেউ। কিন্তু এরপর কোনো একটা কারণবশত সে অন্য একজনকে কল করে, বলে যে তার নেক্সট মুভির জন্য একটা বাচ্চা মেয়ে অ্যাক্টর লাগবে, যাকে কিডন্যাপার কিডন্যাপ করেছে আর নিজের বাবাকে ফোনে কান্নাকাটি করে নিয়ে যেতে বলছে, এমন অভিনয় করতে হবে। এই কারণে সে কিছু বাচ্চার অডিশন নিয়ে সেটা রেকর্ড করে পাঠাতে বলে, যাতে সে যে কোনো একজনকে সিলেক্ট করতে পারে অভিনয়ের জন্য। চৈতন্যের মাথার ওপর অনেক ঋণ, সে কালীর কিডন্যাপ হওয়ার ব্যাপারটাকে কেন্দ্র করে টাকা আদায় করতে চাচ্ছে, যাতে নিজের সমস্যার সমাধান করতে পারে। কালী হারিয়ে যাওয়ার ব্যাপারটা দুঃখের চাইতে তার কাছে বড় হয়ে ওঠে নিজের স্বার্থ। যাই হোক, সৌমিক ইন্সপেক্টর যাদবকে এই কেসে তার সহকারী হিসেবে নেয় আর তাকে বলে চৈতন্যর উপর নজর রাখতে, কারণ সেই ফোন কল ট্রেস করে সৌমিক জানতে পেরেছিল মুক্তিপণ চেয়ে করা কলটা চৈতন্যের। পরদিন সকালে অর্থাৎ রবিবার যাদব চৈতন্যকে ফলো করতে করতে তার অফিস পর্যন্ত যায়। আর চৈতন্য যখন তার অ্যাকাউন্টেন্টকে কল করে তখন তাদের ফোন কল শুনে যাদব জানতে পারে চৈতন্যের মাথার ওপর অনেক ঋণ। তখন মুক্তিপণ চাওয়ার পেছনের কারণটা তাদের কাছে পরিষ্কার হয়ে যায় আর যাদব চৈতন্যকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এদিকে রাহুলকে সৌমিক পুলিশ স্টেশনে রাখেনি, বরং একটা গোপন জায়গায় রেখেছিল। সেখানে মেডিকেল এক্সামিনারকে দিয়ে একজন পুলিশ যায় রাহুলকে চেক আপ করতে। সৌমিক যে তাকে অনেক মারধর করেছে সেটা কোর্টে বোঝা যাবে কিনা সেটা দেখতে, কারণ কোর্টে মারধরের প্রমাণ পাওয়া গেলে সৌমিককে ঝামেলায় পড়তে হবে। তাই কোর্টে পেশ করার আগে রাহুলের ট্রিটমেন্ট করতে চেয়েছিল পুলিশ। চেক আপ করার জন্য হ্যান্ডকাফ খুলে দিলে রাহুল পুলিশের থেকে পিস্তল হাতিয়ে নেয় আর সেটা তাক করে সেখান থেকে পালিয়ে আসে। বাইরে এসে সে পিস্তল ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে চৈতন্যকে যখন মারধর করে যাদব জিজ্ঞাসাবাদ করছিল তখন সেখানে সৌমিক আসে। চৈতন্য বলে সৌমিক নিজের ব্যক্তিগত জীবনের প্রতিশোধ নিচ্ছে রাহুলের ওপর, সেটা থেকে রাহুলকে বাঁচাতেই সে এই কাজটা করেছে। আর এদিকে রাহুল বের হয়েই চৈতন্যকে কল করে। তখন সৌমিক রাহুলকে জানায় কালীকে চৈতন্য কিডন্যাপ করেছে টাকার জন্য। তখন রাহুল জবাব দেয় সে বুঝতে পেরেছে সৌমিক মিথ্যা কথা বলছে, কারণ চৈতন্য জানে রাহুলের কাছে কোনো টাকা নেই। উল্টো গত 2 বছর যাবৎ রাহুলের যাবতীয় খরচ চৈতন্যই দিচ্ছে। তাই রাহুলের কাছ থেকে মুক্তিপণ চাইতে কালীকে চৈতন্যের কিডন্যাপ করার প্রশ্নই আসে না।
তাকে আর চৈতন্যকে বিনা কারণে এমন হয়রানি আর মারধরের কারণে সে সাংবাদিকদের কাছে যাবে, এই নিউজটা প্রচার করবে যাতে সৌমিক বিপদে পড়ে। কিন্তু তখন সৌমিক তাকে বলে রাহুল যেমন কালীকে খুঁজে পেতে চায় তেমনি সৌমিক নিজেও চায়, তাই এই কাজে পূর্বের শত্রুতা দূরে রেখে একসাথে করলেই বরং আরো সহজ হবে। এই মুহূর্তে কালীকে খুঁজে পাওয়াটাই মুখ্য। এরপর চৈতন্যকে সে ছেড়ে দেয়। কালীকে খুঁজতে এক হওয়ার বিষয়ে রাজি হলেও রাহুল সৌমিকের ওপর রেগে থাকে, কারণ সে রাহুলকে মারধর করেছে, এমনকি তার মুখেও মেরে দাগ বানিয়ে ফেলেছে। অথচ তার অ্যাক্টর হওয়ার ইচ্ছা, যেখানে চেহারা ফ্রেশ থাকাটা সবচেয়ে বেশি জরুরি বিষয়। এদিকে কালীকে খুঁজতে দেশের সব শহরের পুলিশ তৎপর হয়ে ওঠে। সবখানে খোঁজ শুরু হয়ে যায়। সকল বস্তি, রেলওয়ে স্টেশন, বাস স্টপেজ, কিডন্যাপারদের আড্ডাখানা কোথাও বাদ পড়ে না। অনেক কিডন্যাপার ধরা পড়ে। কালীকে খুঁজতে গিয়ে অনেক নিখোঁজ বাচ্চাকে খুঁজে বের করে ফেলে পুলিশ। অনেক বাচ্চার লাশও পাওয়া যায়, কিন্তু কালীকে কোথাও পাওয়া যায় না। এদিকে সৌমিক থানায় তালিকাতে থাকা সব কিডন্যাপারদের ধরে আনে। তাদেরকে উল্টো লাগিয়ে দেয় কালীকে খুঁজে বের করতে না পারলে তাদের সবাইকে আটক করবে এমন হুমকিও দেয়। কোনো ধরনের তৎপরতা বাকি থাকে না কালীকে খুঁজতে। এই যে সবখানে এত খোঁজ, কালী কোথাও নেই। কালীকে কি আসলেই কিডন্যাপ করা হয়েছে, নাকি এর পেছনে জড়ানো অন্য কোনো ষড়যন্ত্র? সন্দেহের মোড় সবার দিকেই যায়, কিন্তু আসল সত্যিটা কি? রহস্য হয়ে ওঠে আরো জটিল। এদিকে সৌমিক কালীর মা শালিনীকে জানায় রাহুল কালীকে নিয়ে পালিয়েছে। এটা সে শালিনীকে বলে মূলত রাহুলকে ছোট করতেই। শালিনী ঘুণাক্ষরেও জানতে পারে না যে কালীকে পাওয়া যাচ্ছে না। এদিকে চৈতন্য যে বাচ্চা মেয়েদের অডিশনের রেকর্ড নিয়েছিল সিনেমাতে কাস্ট করবে বলে, তাদের সবার রেকর্ড শুনে একে একে। এরপর যার ভয়েসটা কালীর মতো লাগে শুনতে আর সব থেকে বেটার অভিনয় করেছে তার রেকর্ড রেখে বাকিগুলো নষ্ট করে দেয়। নিজের কণ্ঠ পরিবর্তন করে কিডন্যাপার হিসেবে মুক্তিপণ চেয়ে রেকর্ড করে। তারপরে একজনের ক্রেডিট কার্ড ইনফরমেশন চেয়ে কালেক্ট করে নেয়, যাতে অনলাইনে বিদেশি নাম্বার ইউজ করে ফোন কল করতে পারে। সে এমনটা করছে যাতে পুলিশ কোনোভাবে তাকে আর ট্রেস করতে না পারে। এভাবেই সে রাহুলকে কল করে। তখন রাহুল তার গার্লফ্রেন্ড রাখির ফ্ল্যাটে ছিল, যে কিনা একজন মডেল। কলে চৈতন্য সে বাচ্চা মেয়েটির রেকর্ডিং শোনায়, যে বলছিল বাবা আমাকে বাঁচাও। রাহুল মনে করে সেটা কালী। এরপরে চৈতন্য নিজের রেকর্ডটা শোনায় আর মুক্তিপণ হিসেবে 20 লাখ টাকা দাবি করে। রাহুলকে টাকা জোগাড় করতে 24 ঘন্টা সময় দেয়। এরপর বলে পুলিশকে জানালে কালীকে তো পাবেই না, উল্টো তাকে টুকরো টুকরো করে ফেলে দেবে। কালীর লাশও আর মিলবে না। সে যা যা বলবে তাই শুনতে হবে, এটাও জানায়। কিন্তু এদিকে সৌমিক রাহুলের ফোন ট্রেস করছিল। সে ফোন কলটা শুনে ফেলে, কিন্তু তার টিমের একজন এক্সপার্ট উপাধ্যায়ের মাধ্যমে জানতে পারে কিডন্যাপার নিজের আর কালীর কথাবার্তা রেকর্ড করে সেটাই ফোন কলে শুনিয়েছে, যাতে ভয়েস ট্রেস না করা যায়। কিডন্যাপার খুব সতর্কতার সাথে এটা করেছে। কিডন্যাপারের ফোন পেয়ে তখনই রাহুল চৈতন্যকে কল করে, তাকে কিডন্যাপারের কথা সব জানায়। এদিকে তাদের ফোন কলও সৌমিক শুনছিল। রাহুল বা চৈতন্য কেউই সেটা জানতো না। চৈতন্য রাহুলকে পরামর্শ দেয় সৌমিকের কাছে টাকা চাইতে, কারণ তাদের নিজেদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। আসলে চৈতন্য জানতো রাহুলের কাছে টাকা নেই। সে চাচ্ছিল যেভাবেই হোক রাহুল সৌমিকের থেকে টাকা ম্যানেজ করে কিডন্যাপারকে, অর্থাৎ কিডন্যাপার নামধারী তাকে দিক। কি করা যায় সেটার পরামর্শ করতে রাহুল তখন চৈতন্যকে তার সাথে দেখা করতে বলে। তাদের কথাবার্তার মাঝে রাখিও কথা বলছিল, যে কারণে সৌমিক রাখির ব্যাপারে জানতে পারে আর তার টিম মেম্বারকে বলে রাখির বিষয়ে খোঁজ নিতে। তখন একজন এক্সপার্ট জানায় কিডন্যাপারের কল দেশের বাইরে থেকে এসেছে, যেখান থেকে আগে গ্যাংস্টার পূজারীর কল আসতো। কিন্তু সৌমিক বলে সে তো পূজারীকে গ্রেপ্তার করেছে অনেক আগেই, সে তো জেলে। তখন একজন বলে হতে পারে পূজারীর টিমের কোনো মেম্বার এই কলটা করেছে। এদিকে শালিনী ঘর থেকে বের হয়েছে কোথাও যাওয়ার জন্য। সৌমিকের নির্দেশে বাসার কেয়ারটেকার শালিনীকে সবসময় নজরে রাখত, তাই সে শালিনীকে মানা করে বাইরে যেতে। কিন্তু শালিনী তারপরও যেতে গেলে সেই কেয়ারটেকার শালিনীর সাথে যায়। আসলে কলেজ জীবনের প্রতিশোধ নিতে পুলিশ হওয়ার পরেও সৌমিক, শালিনী আর রাহুলের ব্যক্তিগত জীবনের ওপর নজর রাখত। রাহুল অ্যাক্টর হওয়ার জন্য অনেক স্ট্রাগল করেও সুযোগ পাচ্ছিল না। শালিনী পালিয়ে বিয়ে করছিল রাহুলকে। অ্যাক্টর হওয়ার চেষ্টা বাদে রাহুল আর কোনো কাজ করত না, তাই সংসার চালাতে বাধ্য হয়ে শালিনীর নিজের বাবার কাছে হাত পাততে হতো, যেটা শালিনীর খারাপ লাগতো। নানা সমস্যায় তাদের দুজনের মধ্যে তাই তখন ঝামেলা দেখা দেয়। সেই সুযোগে সৌমিক শুভাকাঙ্ক্ষী সেজে শালিনীর জীবনে উপস্থিত হয়। ডিভোর্সের পর কালীকে সহ সে শালিনীকে বিয়ে করে।
কিন্তু শালিনী বুঝতে পারেনি সৌমিক এই কাজটা করেছে প্রতিশোধ নিতে। সৌমিক সবসময় শালিনীর সাথে বাজে ব্যবহার করত, বাইরে বের হতে না দিয়ে আটকে রাখত, মেন্টালি টর্চার করত, রাহুলকে তার মেয়ের সাথে সহজে দেখা করতে দিত না। কিন্তু এত কিছুর পরেও নিজের মেয়েকে হারানোর দুঃখ থেকে তাকে খুঁজে বের করতে হন্যে হয়ে যায় শালিনী। সৌমিক তাকে বলেছে রাহুল কালীকে নিয়ে পালিয়েছে, তাই সে রাখির কাছে যায় ব্যাপারটা জানতে, যাতে রাখি রাহুলকে বলে কালীকে নিয়ে ফিরে আসতে। রাখি আর শালিনীর মাঝে আগে থেকেই বন্ধুত্ব ছিল, সেই সুবাদেই তার মূলত এখানে আসা। যাই হোক, সৌমিক জেলে পূজারীর কাছে যায় তার কাছ থেকে জানতে যে সে দেশে বসে কিভাবে দেশের বাইরে থেকে কল করত। তখন এটা জানানোর বিনিময়ে পূজারী অনেক সুবিধা আদায় করে সৌমিকের থেকে। সৌমিক বাধ্য হয়ে তখন তাতেই রাজি হয়। এদিকে রাখির সাথে দেখা হওয়ার পর শালিনী জানতে পারে কালী মূলত কিডন্যাপ হয়েছে। সে এটাও জানতে পারে যে কিডন্যাপার মুক্তিপণ হিসেবে 20 লাখ টাকা চেয়েছে। রাখি তখন শালিনীকে বোঝাতে থাকে শালিনী যাতে সৌমিককে রাজি করে কিডন্যাপারকে টাকা দিতে, কারণ জীবনের চেয়ে টাকার মূল্য বেশি না। এসব শুনে শালিনী সৌমিককে কল করে সত্যিটা জানতে চায়। সৌমিক তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে এটা জানতে পারলো। শালিনী তাকে সেটা জানায় না, তাই সৌমিক কল কেটে দিয়ে একজনকে বলে শালিনীর নাম্বার ট্রেস করতে, যে সে কোথায় আছে। এরপর সে বাসার কেয়ারটেকারকে কল করে। তাকে যখন জিজ্ঞাসা করে শালিনী কোথায় আছে, সে মিথ্যা বলে আর জানায় যে শালিনী বাসাতেই আছে। এদিকে শালিনী যখন বাসায় ফিরে তখন বাসার বাইরে অপেক্ষা করছিল তার ভাই সিদ্ধার্থ, যে কিনা একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে। এখন সেই লোক তার পিছে লেগেছে টাকা আদায় করতে, তাই সিদ্ধার্থ শালিনীর কাছে এসেছে টাকা চাইতে। সে শালিনীর কাছে টাকা চাইলে শালিনী বলে যে তার কাছে কোনো টাকা নেই। এরপর সিদ্ধার্থ ঝামেলা করলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় শালিনী। এদিকে শালিনী যখন রাহুলের সাথে ছিল তখন একদিন শালিনীর সাথে ঝগড়া করে রাহুল অনেক রাত অবধি বাসার বাইরে ছিল। সেদিন চৈতন্য রাহুলের খোঁজে তার বাসায় যায়। রাহুল আর শালিনীর ঝগড়ার সুযোগ নিয়ে সে শালিনীকে সিম্প্যাথি দেখায়, আর শালিনীও তার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই রাতে শালিনীর কাছ থেকে চৈতন্য সোজা রাহুলের কাছে গিয়েছিল। রাহুলকে গিয়ে সে বলে বাসায় গিয়ে তাকে না পেয়ে এখানে এসেছে। চৈতন্যের গালে লিপস্টিকের দাগ দেখে রাহুল যা বোঝার বুঝে ফেলে, কিন্তু এরপরও সে চৈতন্যকে কিছু বলে না। শালিনীর সাথে তার সম্পর্কের তিক্ততা বেড়ে যায়, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক সে নষ্ট হতে দেয় না, চুপ থাকে। যাই হোক, রাহুল টাকার ব্যবস্থা করার উদ্দেশ্যে চৈতন্যের সাথে দেখা করে। কোত্থেকে জোগাড় হবে এত টাকা? চৈতন্য তাকে বলে হয় ব্যাংক বা স্বর্ণের দোকানে ডাকাতি করতে হবে, স্বর্ণের দোকানে ডাকাতি করাটাই বেশি সেফ। তখন তারা স্বর্ণের দোকানে ডাকাতি করার প্ল্যান করে, কিন্তু চৈতন্য তখনও আবার বারবার তাকে বলে সৌমিকের কাছে টাকা চাইতে, কিন্তু রাহুল রাজি হয় না। শেষে ডাকাতি করাটাই ফাইনাল হয়ে যায়। এদিকে তাদেরকে ফলো করছিল পুলিশের স্পাই। ডাকাতির উদ্দেশ্যে যখন তারা গান কিনতে যায় তখন পুলিশও তাদের পিছু নেয়। গান কিনতে গিয়ে ডিল শেষে রাহুলের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তার ওয়াশরুমে যাওয়ার পরেই পুলিশ সেখানে অ্যাটাক করে। পুলিশ চৈতন্যকে গ্রেপ্তার করতে পারলেও রাহুল পেছনের গেট দিয়ে পালিয়ে যায়। কিন্তু মেয়েকে বাঁচাতে পরদিন টাকার জন্য সে প্রায় পাগল হয়ে যায়। দিনে দুপুরে একটা স্বর্ণের দোকানে সে ঢুকে পড়ে ডাকাতি করতে, আর পুলিশের কাছে ধরা পড়ে যায়। এদিকে চৈতন্যকে পুলিশ থানায় নিয়ে মারধর করতে থাকে, আর রাহুলকে সৌমিক বলে সে জানতে পেরেছে কিডন্যাপার ইন্টারন্যাশনাল নাম্বার থেকে কল করেছিল, কিন্তু কলটা করা হয়েছে মুম্বাই থেকেই। আর এই কাজটা সেই করতে পারে যার কাছে ইন্টারন্যাশনাল রোমিং কার্ড আছে। তাই তাদের সন্দেহ চৈতন্যের ওপর। চৈতন্য পুলিশের কাছে কিছু স্বীকার করছে না, তাই রাহুলকে সৌমিক বলে সে যাতে ব্যক্তিগতভাবে চৈতন্যের সাথে এই বিষয়ে কথা বলে। রাহুল চৈতন্যকে গিয়ে জিজ্ঞাসা করে সে কিভাবে জানতো রাহুল যখন চৈতন্যের বাসায় তখন কালী গাড়িতে ছিল, কারণ চৈতন্য বাসায় ঢুকেই আগেই বলেছিল কালী গাড়িতে নেই, তার মানে সেই কি কিডন্যাপ করেছে। তখন চৈতন্য রাহুলকে বলে রাহুল তাকে বলেছিল সেদিন কালীকে সিনেমা দেখাবে, তাই বাসায় ঢুকেও যখন কালীকে দেখেনি তার মানে কালীকে গাড়িতে রেখে এসেছিল রাহুল, যেটা সে আগেও বহুবার করেছে। আর কালীকে কিডন্যাপ করে তার কি লাভ হবে, যেখানে সে নিজেই রাহুলের সব খরচ জুগিয়ে আসতেছে গত 2 বছর যাবৎ। এদিকে তাদের কথোপকথনের মাঝেই রাহুলের নাম্বারে কিডন্যাপারের কল আসে। সে কারণে চৈতন্যের ওপর থেকে সন্দেহ চলে যায় রাহুল আর সৌমিকের। চৈতন্য এখানে থাকা অবস্থাতেই কিডন্যাপারের কল আসছে, তার মানে কিডন্যাপার অন্য কেউ। আসলে এবারের কলটা করেছে রাখি নিজে। আগে থেকে করা রেকর্ডিংটা চৈতন্য রাখির কাছে দিয়ে রেখেছিল। তারা একসাথে টাকা আদায়ের জন্য এই কাজটা করছে। যদিও কিডন্যাপিং তারা করেনি, কিন্তু টাকা হাতানোর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছিল স্বার্থান্বেষী চৈতন্য আর রাখি। যাই হোক, গ্যাংস্টার পূজারী সৌমিককে কল দিয়ে জানায় কিডন্যাপার অনলাইন ফোন কল সার্ভিস ব্যবহার করেছে। তখন সৌমিক তার টিমকে অর্ডার দেয় সকল সাইবার ক্যাফে চেক করতে, আর এই কেসের সব সাসপেক্টের কম্পিউটার আর ক্রেডিট কার্ড সিজ করে সেগুলো চেক করতে। সাসপেক্টদের বন্ধুবান্ধবও এই লিস্টে থাকবে,
তাদেরকেও ট্র্যাক করতে হবে। তখন পুলিশ সব সাইবার ক্যাফে আর সবখানে খুঁজতে থাকে। চৈতন্যের কম্পিউটার আর ডেবিট কার্ডও নিয়ে নেয় তদন্ত করতে। যাই হোক, কালীর কেসটা মোড় নেয় অন্যদিকে। যারা কিডন্যাপ করেনি তারাও টাকা আদায়ের সুযোগটা নিতে চায়। বাদ পড়ে না কালীর মামা অর্থাৎ শালিনীর ভাইও। সেও কণ্ঠস্বর চেঞ্জ করে শালিনীকে কল করে। কিডন্যাপার সেজে তার কাছে 50 লাখ টাকা দাবি করে আর পুলিশকে জানাতেও মানা করে, হুমকি দেয় পুলিশকে জানালে কালীকে সে মেরে ফেলবে। শালিনী তখন নিজের বাবাকে জানায় যে কিডন্যাপার টাকা দাবি করছে, পুলিশকে জানাতে মানা করছে। এত টাকা সে কোথায় পাবে, কারণ সৌমিক তাকে হাত খরচ পর্যন্ত দেয় না। তার বাবা যখন জিজ্ঞাসা করে কিডন্যাপার কত টাকা চেয়েছে, তখন লোভের তালিকা থেকে বাদ পড়ে না শালিনী নিজেও। সে তার নিজের স্বার্থ হাসিলের জন্য তার বাবাকে বলে কিডন্যাপার 65 লাখ টাকা চেয়েছে। যদিও কিডন্যাপার চেয়েছিল 50 লাখ, কিন্তু কিডন্যাপারকে দেওয়ার পরেও বাকি 15 লাখ টাকা নিজের কাছে রাখা সেফ না। তাই নিজের বান্ধবী রাখিকে সে জানায় তার কাছে কিছু টাকা সে রাখতে চায়। তার বাবা ব্যাংক থেকে তাকে টাকা এনে দিলে টাকা নিয়ে সে বের হয়ে যায় কিডন্যাপারকে দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু সৌমিক আগে থেকেই শালিনীর ফোন কল সব ট্রেস করত। সৌমিকের বলাতেই তার টিমের একজন জানায় শালিনী কোনো লোকের সাথে কথা বলতে বলতে ড্রাইভ করছে। এটা শুনে সে শালিনীর বাবাকে কল করে সত্যিটা জানতে চায়। শালিনীর বাবা জানায় শালিনী কিডন্যাপারকে টাকা দেবে বলে বের হয়ে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা সে জানে না। এটা শুনে সে শালিনীকে কল দিলে শালিনী কল রিসিভ করে না। সে শালিনীর কল ট্রেস করে সেদিকে যেতে থাকে, কিন্তু সৌমিক পৌঁছানোর আগেই শালিনী কিডন্যাপের বলা জায়গাতে টাকা রেখে আসে আর কিডন্যাপার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। শালিনী রাখির কাছে নিজের বাকি টাকাটা রেখে চলে যায়, বলে যায় যে পরদিন এসে সে টাকাটা নিবে। বাসায় যাওয়ার পরে সৌমিক তাকে কল করে আর তাকে না জানিয়ে কিডন্যাপারকে টাকা দেয় গালিগালাজ করে। এদিকে শালিনী বাসায় ফেরার পর সৌমিকও বাসায় যায় আর শালিনীকে কথা শোনাতে থাকে। তাকে জিজ্ঞাসা করে কিডন্যাপার 50 লাখ দাবি করেছিল, তাহলে বাকি 15 লাখ টাকা কোথায়, সে এই টাকা দিয়ে কি করবে? তখন শালিনী বলে সৌমিক তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারেনি, তাহলে বিয়ে কেন করেছে? প্রতিশোধ নিতে? দিনের পর দিন সে তাকে অবমাননা করে গেছে, তাই সে মুক্তি চেয়েছিল। টাকা আর কালীকে নিয়ে দূরে কোথাও পালাতে চেয়েছিল। এইসব বলার সময়ে সৌমিকের কাছে কল আসে। সে জানতে পারে কিডন্যাপার সেজে কল করে শালিনীর কাছ থেকে টাকা আর কেউ না, বরং তার ভাই সিদ্ধার্থ নিয়েছে। তখন সৌমিক শালিনীকে জানায় তার বান্ধবী রাখি টাকা নিয়ে পালিয়ে গেছে। শালিনী যাতে এমন চিন্তা না করে আর কিছু প্রয়োজন হলে কেয়ারটেকারকে যেন বলে, সে সব এনে দেবে। এভাবে সে শালিনীকে অপমান করে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু শালিনী রাগের মাথায় পেছন থেকে তাকে গুলি করে। গুলিটা লাগে সৌমিকের হাতের মধ্যে। সৌমিক সেই অবস্থাতে গিয়ে সিদ্ধার্থকে ধরে ফেলে আর টাকাও বাজেয়াপ্ত করে। এদিকে রাহুলের মাধ্যমে পুলিশ কিডন্যাপারকে ধরতে চায়, তাই কিডন্যাপারকে টাকা দিতে সিদ্ধার্থের থেকে উদ্ধার করা টাকার ব্যাগটাই তারা ইউজ করে। রাহুলের ফোনে ট্র্যাকিং ডিভাইস সেট করে রাহুলকে বলে কিডন্যাপারের বলা ইনস্ট্রাকশন অনুযায়ী যেতে। পুলিশ তাকে ফলো করে যাবে আর কিডন্যাপারকে ধরে ফেলবে। তো কিডন্যাপারের ইনস্ট্রাকশন ফলো করে রাহুল এই প্ল্যান অনুযায়ী আগাতে থাকে। কিডন্যাপার একটা গাড়ি পার্ক করে রেখেছিল, সেটাতে গিয়ে রাহুলকে বসতে বলে। গাড়িতে গিয়ে বসার পরে গাড়িতে থাকা একটা ফোনে কিডন্যাপারের কল আসে। কিডন্যাপার রাহুলকে নিজের ফোন ফেলে দিতে বললে রাহুল গাড়ি থেকে নেমে নিজের ফোন ফেলে দেয়। বিষয়টা দূরে দাঁড়ানো যাদব দেখতে পায়। তারা রাহুলের গাড়ির পিছু পিছু যেতে থাকে। রাহুল গাড়ি নিয়ে একটা শপিং মলের পার্কিং এরিয়াতে ঢুকে যায়। তখন যাদব সৌমিককে এই ব্যাপারটা জানায়। সৌমিক যাদবকে রাহুলের পিছু নিয়ে সেখানে যেতে নির্দেশ দেয়, কিন্তু যাদব গিয়ে দেখে সেখানে গাড়ি ঠিকই আছে, কিন্তু রাহুল বা টাকার ব্যাগ কোনোটাই নেই। তখন যাদব ব্যাপারটা সৌমিককে জানায়। সৌমিক এসে সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে দেখে রাহুল নিজেই সে গাড়ি থেকে বের হয়ে অন্য একটা গাড়িতে উঠে চলে গেছে। সেখানে তার জন্য চৈতন্য অপেক্ষা করছিল গাড়ি নিয়ে। অর্থাৎ তারা নিজেরাই প্ল্যান করে টাকা হাতিয়ে নিয়েছে, কোনো কিডন্যাপার না। আসলে এই পুরো চক্রান্তে জড়িত ছিল চৈতন্য, রাখি আর রাহুল। চৈতন্য রাহুলকে বলেছিল সৌমিক নিজেই কালীকে লুকিয়ে রেখেছে শালিনী আর রাহুলকে সবার সামনে হেনস্থা করতে। এই কারণে রাহুল তার চক্রান্তে জড়িয়ে যায়। টাকা নিয়ে নিজেদের ডেরায় আসার পরে সে সৌমিককে অপমান করতে কল করে, কিন্তু জানতে পারে কালী আসলে সৌমিকের কাছে নেই। তখন সে রেগে যায়। বন্ধু হয়ে চৈতন্য তাকে এভাবে প্রতারিত করায় সে চৈতন্যকে মারতে থাকে। এক পর্যায়ে রাহুল নিজের কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে আর পাথর দিয়ে আঘাত করতে করতে চৈতন্যকে মেরে ফেলে। সে বুঝতে পারে বছরের পর বছর ধরে চৈতন্য তাকে এভাবেই ঠকিয়ে আসছিল। এদিকে তাদের ধস্তাধস্তির এই সুযোগে সমস্ত টাকা নিয়ে রাখি পালিয়ে যায়। যাই হোক, সৌমিক এই কেস আবার তদন্ত শুরু করে। সৌমিকের টিম মেম্বার উপাধ্যায় জানতে পারে যে শ্রীলাল, যার কাছে কালীর
ফোন পাওয়া গিয়েছিল সে আর তার সেই আন্টি আগে বাচ্চা চুরির কাজে জড়িত ছিল। সে আন্টি রক্তের সম্পর্কেও শ্রীলালের কেউ হয় না। বাচ্চা চুরি করে তারা দুজন বিক্রি করে দিত। এই কারণে এই মহিলা জেলও খেটেছে 5 বছর। এসব শুনে উপাধ্যায় নিজে সেই মহিলার কাছে যায়, তাকে ভয় দেখায় এটা বলে যে তারা যেহেতু আগেও এই কাজ করত তাই সত্যি কথা না বললে তাদেরকে গ্রেপ্তার করা হবে। শ্রীলাল যে মারা গেছে সেটা তাকে জানানো হয়নি। তাই উপাধ্যায় সে মহিলাকে বলে 7 দিন ধরে শ্রীলাল নিখোঁজ, তাই আমাদের সন্দেহ তার ওপরে। সত্যি কথা না বললে তাকে খুঁজে পেলে রাস্তায় ফেলে তাদের দুজনকে একসাথে এনকাউন্টার করা হবে। এরপর সেই মহিলা ভয় পেয়ে উপাধ্যায়কে কালী যেখান থেকে নিরুদ্দেশ হয়েছিল সেখানে নিয়ে যায়। আর সেখানে পার্ক করা একটা স্কুটির ভেতরে লুকানো অবস্থায় পাওয়া যায় কালীর পচাগলা লাশ। একজন বাচ্চা পাচারকারী শ্রীলাল, যে কিনা কালীকে কিডন্যাপ করেছিল বিক্রি করতে। কিডন্যাপ করে সে সেখানেই মুখ হাত পা বেঁধে একটা স্কুটির ভেতরে লুকিয়ে রেখেছিল কালীকে। কিন্তু শ্রীলাল মারা যাওয়ায় বিক্রির উদ্দেশ্যে কালীকে আর বের করা হয়নি। কালী দম বন্ধ অবস্থায় সেখানেই মারা গিয়েছে। এই 7 দিন ধরে তাকে কেউই খুঁজে পায়নি। অথচ তার নিখোঁজ থাকার সুযোগে তার কাছের লোকজনেরাই কিডন্যাপার সেজে টাকা হাতানোর কাজে লেগে পড়েছিল। দর্শক, স্বার্থের জন্য মানুষ কি না করতে পারে। কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না তা জানাটাও যেন আজকাল কঠিন হয়ে গেছে। কালীর বাবা রাহুল যদি আরেকটু সতর্ক হতো, কালীকে গাড়িতে একা ছেড়ে না আসতো, তাহলে হয়তো কালী কিডন্যাপ হতো না। আশেপাশের লোকজন কিডন্যাপার সেজে পুলিশকে যদি মিসলিড না করত তাহলে হয়তো আরো আগেই খুঁজে পাওয়া যেত কালীকে। হয়তো কালী বেঁচেও যেত। কিছু মানুষের লোভের বলি যেন হলো নিষ্পাপ কালী। এটা শুধু একটা গল্প না, আমাদের কলুষিত লোভী মনেরই যেন প্রতিচ্ছবি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পরিবারের ছোট বাচ্চাদের খেয়াল রাখুন। ধন্যবাদ।